আমরা এখন ইয়েভগেনি আলেক্সেইজেভিচ ফেদোরভের সঙ্গে কথা বলছি। ইয়েভগেনি আলেক্সেইজেভিচ রাশিয়ান সেনাবাহিনীর কর্নেল। ইয়েভগেনি আলেক্সেইজেভিচ অর্থনীতিতে প্রার্থী, রাশিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষের ডেপুটি, রাশিয়ার স্টেট দুমার বাজেট ও ট্যাক্স কমিটির সদস্য এবং রাশিয়ান ফেডারেশনের প্রকৃত রাষ্ট্রীয় উপদেষ্টা। এটাই আমাদের প্রথম আলাপ নয়। আমরা একসাথে অনেক ভিডিও করেছি প্রায় 7 বছর আগে। আর কেন আমি আজ 2025 সালের জুন মাসে আপনার কাছে এসেছি সেটা বলি। কারণ আপনার বেশিরভাগ পূর্বাভাস ও ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। সব না, হ্যাঁ, 100% না। তবুও আমি আপনাকে অনেক রাজনীতিবিদ, বিশ্লেষক, ইউটিউবের নানা কথাবার্তার লোকজন সবাইয়ের সঙ্গে তুলনা করেছি। আর দেখা গেছে আপনি যেসব পূর্বাভাস অতীতে দিয়েছিলেন সেগুলোর সঠিকতার হার খুবই বেশি। আপনি সবাইকে ছাড়িয়ে গেছেন। আপনার অনেক ভবিষ্যৎবাণী এখনকার বাস্তবতার সঙ্গে মিলে গেছে। মানে আপনি যা যা ভবিষ্যৎবাণী করেছিলেন তার অনেকটাই পুরোপুরি বা আংশিকভাবে সত্যি হয়েছে, তাই তো? অথবা সত্যি হয়েছে কিন্তু একটু ভিন্নভাবে, তবুও এটা ঘটেছে। আর আমার তো অবশ্যই জানতে ইচ্ছে করে আপনি এমন ভবিষ্যৎদর্শী ক্ষমতা কিভাবে পেলেন। আপনি তো স্পষ্টতই কোনো ভবিষ্যৎদ্রষ্টা নন, তাই তো? না না, আপনি কোনো জ্যোতিষীও নন, কিছুই না। মানে আপনি তো নিশ্চয়ই কিছু যুক্তি থেকে এগুলো বলেন। আপনার রহস্যটা কি? আমরা বিজ্ঞানের উপর নির্ভর করি। বিজ্ঞান সবসময় উত্তর দেয়, কারণ বিজ্ঞান মানে কঠোর সূত্র। সেখানে 2 এ 4 হয়। আমরা যা যা পূর্বাভাস দিই এতে কোনো জটিলতা নেই। যে কোনো মানুষ যে এই পদ্ধতি আয়ত্ত করতে পারে। আর আমরা এখানে জাতিগুলোর প্রতিযোগিতার বিজ্ঞানের পদ্ধতির উপর নির্ভর করি, মানব জাতির ঐতিহাসিক গঠনের মূলনীতির উপর নির্ভর করি, কিভাবে মানুষ পৃথিবীতে বাস করে, মানুষের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, জাতির মধ্যে সম্পর্ক কেমন হয়, এসবের উপর ভিত্তি করি। তাই এই আচরণগত অ্যালগরিদমে সবার মোটিভ একটাই থাকে, লক্ষ্য অর্জনের পদ্ধতিগুলো আলাদা। তাই যারা এসব বোঝে তারা এ বিষয়ে সবচেয়ে কাছাকাছি থাকে, ইতিহাসবিদ, আইনজীবীরা। তারা আপনাকে আগেভাগেই সব ধরনের পূর্বাভাস দিতে পারবে। এতে কিছুই জটিল নয় যদি আপনি এই বিজ্ঞান, এই গণিতের মধ্যে ডুবে থাকেন। প্রত্যেকেই তো কল মেরামত করতে পারে না, কিন্তু কিছু স্যানিটারি মিস্ত্রি আছে যারা এটা করতে পারে। এটা তাদের প্রতিভা বলে নয়, বরং তারা শুধু এই কাজটাই করে এবং এই বিশ্বাসটা ভালোভাবে শিখেছে বলেই। এখানেও একই কথা। মানে আমরা বুঝতে পারি জাতিগুলোর মধ্যে সম্পর্ক কিভাবে গড়ে ওঠে, এবং আমরা বুঝতে পারি এটা কোনো পথে এগো এবং এই সম্পর্কের ফলাফল কি হবে। আপনি কোনো ভিত্তিতে বলছেন? জাতির প্রতিযোগিতা। চলুন এভাবে বলি, জাতির প্রতিযোগিতার তত্ত্ব। হ্যাঁ। পৃথিবীর মানুষ সমাজে বাস করে, যেগুলোকে আগে বলা হতো গোত্র, পরে রাষ্ট্র। এখন এগুলোকে বলা হয় জাতি, মানে রাষ্ট্র, জাতি। যেমন পশুরা, তারা কোনো না কোনো পাল, গোষ্ঠী কিংবা দলে বাস করে। এটাই তাদের জীবনধারা। এবং এই সব গোষ্ঠী বা একত্রিত দলগুলো নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে। এটাই প্রতিযোগিতা জীবন্ত পরিবেশে যেমন হয়, প্রকৃতিতে যেমন প্রতিযোগিতা চলে। মানুষও ঠিক এভাবেই রাষ্ট্র, জাতি আর তার আগের গোত্রে প্রতিযোগিতার মধ্য দিয়ে বাঁচে। মানে যদি আমরা রাষ্ট্রকে পশু জগতের সাথে তুলনা করি তাহলে এটা যেন একটা ঝাঁক, তাই তো? হ্যাঁ। মৌমাছির ঝাঁক, অথবা এটা হতে পারে নেকড়ে দলের মতো। ভাবুন পিঁপড়ার বাসা। সে এই পিঁপড়ার বাসায় খুবই সাধারণভাবে বললে বাস করে এবং অন্য পিঁপড়ার বাসার সঙ্গে প্রতিযোগিতা করে। এবং বিবর্তনের ফলে আজকের দিনে এমন পিঁপড়ার বাসা, অর্থাৎ রাষ্ট্র, আছে 193টি। মানে আপনি সব রাষ্ট্র গুনেছেন? হ্যাঁ, যেগুলো জাতিসংঘে নিবন্ধিত আছে। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। এটাই তাহলে জাতিগুলোর প্রতিযোগিতা? হ্যাঁ, এটাই জাতিগুলোর প্রতিযোগিতা। এবং এখান থেকেই মানব জাতির পুরো জীবনটাই আসলে একটানা যুদ্ধ। এই প্রতিযোগিতার সবচেয়ে উজ্জ্বল দিক হলো যুদ্ধ। আপনি যে কোনো ইতিহাসের বই খুলে দেখুন, সাধারণত শেষে ঐতিহাসিক ঘটনাগুলোর সংক্ষিপ্ত বিবরণ থাকে। আর সেখানে শুধু যুদ্ধের তালিকায় দেখতে পাবেন যুদ্ধ, 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 অভ্যুত্থান, পতন, যুদ্ধ, 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 বিপ্লব। এটাই হলো জাতিগুলোর প্রতিযোগিতার ঘনীভূত প্রকাশ, প্রতিযোগিতার সর্বোচ্চ রূপ, যুদ্ধের মাধ্যমে। সব যুদ্ধই আসলে ভূখণ্ডের জন্য। অর্থাৎ ভূখণ্ডের জন্য নয়, এমন যুদ্ধগুলো মাঝে মধ্যে হয়, সেগুলো সাধারণত এতটা ব্যাপক হয় না। যে কোনো বৃহৎ যুদ্ধই সীমান্ত পরিবর্তনের ফল, অথবা সীমান্ত না বদলালেও তখন কোনো এক ভূখণ্ড থেকে সরে আসা বা ত্যাগ করা। অর্থাৎ এটা আসলে সেই লড়াই যেমন পশুরা তাদের বাসস্থানের জন্য বা কোনো নিয়ন্ত্রণাধীন স্থানের জন্য লড়ে, যেমন কোনো দল বা পশুর পাল নির্দিষ্ট কোনো এলাকা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ জাতিগুলো নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে এবং এটা হলো ভূখণ্ডের প্রতিযোগিতার ফলাফল। বেঁচে থাকার জন্য। আসলে মূলত এটা বেঁচে থাকা, যেমন পশুদের ক্ষেত্রেও হয়, অবশ্যই। ঠিক একদম একই রকম, হ্যাঁ।
বেঁচে থাকার জন্য, অর্থাৎ কে টিকে থাকবে, কে কাকে জেন গিলে ফেলবে, অধীন করবে। টিকে থাকবে। কিন্তু যেহেতু জাতি হচ্ছে, যেমন আমরা আলোচনা করেছি, পিঁপড়ার বাসার মতো, তাই এরও নিজস্ব কার্যকারিতার নিয়ম আছে। মানুষ আসলে সব জায়গায় একই রকম, এখানে হোক, ইংল্যান্ডে হোক বা ফ্রান্সে হোক, কিন্তু তাদের সমাজটাই আসলে এই এই প্রতিযোগিতার মূল কড়ি, এই সমাজটাই। এবং সেই অনুযায়ী ভূখণ্ডের সম্প্রসারণ এই সমাজকে পরিবর্তিত হতে দেয়, অন্য মানুষদেরও অন্তর্ভুক্ত করে, যদি তারা এই সমাজের নিয়ম মেনে চলতে রাজি থাকে। আর দ্বিতীয় তৃতীয় প্রজন্মে তারা ভুলেই যাবে যে তাদেরকে গ্রাস করা হয়েছিল। মানে জাতীয় সমাজগুলোর টিকে থাকার লড়াইটাই কি জাতিগুলোর প্রতিযোগিতা? হ্যাঁ, পৃথিবীর সব ভূখণ্ড, এই গ্রহের সব জায়গা ভাগ করা আছে। তাই যদি তুমি বড় হতে চাও, তাহলে কারো কাছ থেকে সেটা কেড়ে নিতে হবে। কিন্তু সহযোগিতা করা যাবে না কেন? কারণ মানুষের আর আসলে সব জীবেরই মূল প্রেরণা প্রতিযোগিতামূলক সম্প্রসারণ। হ্যাঁ, হয়তো তাত্ত্বিকভাবে নেকড়ে ভেড়ার সঙ্গে সহযোগিতা করতে পারে, ভেড়া চড়াতে পারে আর দুধ খেতে পারে, কিন্তু প্রকৃতিতে ব্যাপারটা এমন নয়। এটাই জীবন। ধরা যাক ঈশ্বর বা কেউ এমনভাবেই জীবনকে সাজিয়েছেন যেমনটা সে আছে। মানুষও জীবন্ত প্রকৃতিরই অংশ, তার নিজস্ব দৃষ্টিভঙ্গি আর নীতিসহ, যেমনটা প্রকৃতিতেও দেখা যায়। মস্তিষ্ক এটাই সেই যন্ত্র যা মানুষকে অন্য জীব যেমন বাঘ, নেকড়ে, ভাল্লুকের থেকে আলাদা করে। ওদেরও তো মস্তিষ্ক আছে। কার্যকারিতার মাত্রা আলাদা। হ্যাঁ, ওদের নখর, দাঁত, কান আছে, আর এখানে আছে শক্তিশালী মস্তিষ্ক। তবে লক্ষ্যটা মূলত বদলায় না, তাই তো? মানে যেটার জন্য সব জীব বেঁচে থাকে, সেই কারণেই মানুষও বেঁচে থাকে। এই ব্যাপারটার দিকেই আমি নজর দিচ্ছি। বুঝতে পারছেন? যে কারণে সব জীব বেঁচে থাকে, মানুষের ক্ষেত্রে সেখানে যোগ হয় সাংস্কৃতিক উপাদান। হ্যাঁ, এটা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ, 1000 গুণ বেশি অন্য জীবের তুলনা। কিন্তু মূলত এটা অর্থ ও লক্ষ্য বদলায় না। এটা ভিত্তির উপর স্তর সংযোজন। হ্যাঁ, ঠিক তাই। মানে এটা নিজে থেকেই লক্ষ্য বদলায় না। বিশেষ করে এটা জাতিগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক সংগ্রামের ক্ষেত্রে প্রযোজ্য। একটি জাতির ভেতরে কোনো ব্যক্তির জন্য বিশেষ সুবিধাজনক অবস্থান থাকতে পারে। সে হতে পারে একজন কবি, একজন লেখক, সবাই তাকে ভালোবাসে। কিন্তু এটা সাংস্কৃতিক উপাদানকে আরো শক্তিশালী করে, আর সাংস্কৃতিক উপাদান জাতি মর্যাদা বাড়ায়। আর জাতির মর্যাদা বাড়লে ঠিক এই জাতির প্রতিযোগিতামূলক সংগ্রামে তা ইতিবাচক প্রভাব ফেলে। তাই জাতিগুলো সাধারণত তাদের, বলা যায়, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ভালোবাসে, কারণ ভূরাজনৈতিক ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সে একজন সৈনিকের চেয়ে ভালোভাবে জাতির আধিপত্যের লক্ষ্য অর্জন করতে পারে। মানে বলা যায় তারা ভিন্ন ভিন্ন পথে এগিয়ে যায়। সৈনিকের নিজের একটা কাজ আছে, সাংস্কৃতিক ব্যক্তিত্বের আবার অন্য কাজ। ভিন্ন ভিন্ন ক্ষেত্র। কিন্তু রাষ্ট্রের জন্য আসলে এটা নিজের প্রভাব বাড়ানোর এক ক্ষেত্র। যে কোনো বড় রাষ্ট্র, আর তার উপর যদি সেটা সাম্রাজ্য হওয়া, যেমন আপনি বললেন, রাষ্ট্রের পরবর্তী স্তর, তারা সবসময় বিস্তৃত হতে চায়। এটাই মূল নীতি, বিস্তৃত হও, বিস্তৃত হও, বিস্তৃত হও। যখন তুমি তোমার জায়গা দখল করে নেবে, যেখানে হয়তো শারীরিক সীমা আছে, যেমন এই অঞ্চলে, ইউরেশিয়ায়, তখন তুমি অবশ্যই অন্য কোনো মহাদেশে হাত বাড়াবে। একাই নীতি। আর যাই হোক, একই নীতি ছিল সোভিয়েত ইউনিয়নেরও। সেখানে এত দূরে এগিয়েছিল, সে সারা বিশ্বে বিপ্লব সৃষ্টি করেছিল। আফগানিস্তানে একই নীতিতে। শুধু আফগানিস্তানেই নয়, লাতিন আমেরিকাতেও, সর্বত্র, এমনকি আফ্রিকাতেও। কারণ এটা নীতি, এটা মানুষের ও জাতির প্রতিযোগিতামূলক লড়াইয়ের নীতি, বিস্তৃত হতে থাকা, যতক্ষণ না অন্য কেউ এসে তোমাকে থামিয়ে দেয়। মানে তুমি ফুলতে থাকবে যতক্ষণ না কেউ এসে তোমাকে থামায় যে নিজেও ফুলছে। আর এই আকাঙ্ক্ষার সংঘর্ষের মুহূর্তটাই হলো নতুন সীমানা, যা বিশ্বযুদ্ধের মতো সংঘাতের পর নির্ধারিত হয়। এখন তো আমরা অনেক বিদেশির সঙ্গে কথা বলতে পারি, যা আগে সম্ভব ছিল না। আর আসলে সবাই মোটামুটি স্বাভাবিক মানুষ। স্বাভাবিক জার্মান, স্বাভাবিক ডাচ, স্বাভাবিক আমেরিকান, তাদের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলা যায়। তারা তোমার কোনো ক্ষতি চায় না, আমিও তাদের কোনো ক্ষতি চাই না। হ্যাঁ, কিন্তু রাষ্ট্রটা একটা ব্যবস্থা হিসেবে, সেখানে তারা একে অপরের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে, তাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতামূলক লড়াই চলে। মার্জিনালরা নিজেদের মধ্যে বন্ধুত্ব করে না। হ্যাঁ, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় যদি আমরা মানুষ হিসেবে একে অপরের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারি এবং আমাদের একে অপরের প্রতি কোনো অভিযোগ না থাকে? কিন্তু রাষ্ট্রের তো আছে, আর আমরা তো ভিন্ন ভিন্ন রাষ্ট্রের অন্তর্ভুক্ত। তাহলে কি করা উচিত? বাঁচা। এই জীবনের নিয়ম মেনে বাঁচা। যদি আপনি চান না আপনার প্রজন্মে কোনো সমস্যা হোক, তাহলে মানব সমাজে গড়ে ওঠা কিছু নির্দিষ্ট ব্যবস্থা আছে। যেমন ধরুন গ্যাংস্টাররা, তাদেরও তো নিজেদের সম্পর্কের কিছু নিয়ম আছে, তাই না? হ্যাঁ, তারা সেখানে একে অপরকে মারধর করে, হত্যা করে, কিন্তু তারপরও তাদের কিছু নিয়ম আছে।
আর এই নিয়মগুলোতে ধরুন তাদের নিজস্ব কিছু রীতিনীতি গড়ে উঠেছে। আমরা এটাকে বলি আইন। অর্থাৎ আইনের আগে ছিল রীতিনীতি, যা পরে রূপান্তরিত হয়েছে আইন হিসেবে নির্দিষ্ট বিজ্ঞান নথিপত্রের আকারে। আমি যেমন একজন আইনজীবী, আইনি নথিপত্রের আকারে এবং আরো অনেক কিছু। অর্থাৎ গ্যাংস্টাররা একে অপরের সঙ্গে লড়াই করে, কিন্তু এর মানে এই নয় যে তারা প্রতিদিন একে অপরকে গুলি করে। এর মানে তারা নিজেদের মধ্যে সমঝোতা করে, একটু গুলি বিনিময় হয়েছে, তারপর বসে হিসাব নিকাশ করেছে, কে কত ক্ষতি হয়েছে দেখেছে। দেখা হলো কে কি করতে পারে, কোন গ্যাং কতটা শক্তিশালী। তারপর ঠিক হলো রাস্তার এই পাশটা তুমি লুটপাট করবে, চাঁদা তুলবে, আর ওই পাশটা আমি লুটপাট করব, চাঁদা দোকানপাট থেকে তুলব। ব্যাস এতটুকুই, যুদ্ধ শেষ। তারপর আবার বিরোধ জমাতে শুরু করলো। তাদের মধ্যে কেউ ভাবল সে এখন অনেক শক্তিশালী, তার দলে আর 500 নয়, এখন 1000 জন গ্যাংস্টার আছে। আর আবার অথবা অন্য কোনো শব্দ। হ্যাঁ, অথবা অন্য কোনো শব্দ। আবার যুদ্ধ, তারপর আবার সমঝোতা হলো। মূলত মানবজাতির মেকানিজমও এভাবেই চলে, শুধু এটাকে এখন আইন বলা হয়। মানে বিশ্বযুদ্ধ, তারপর সমঝোতা। যদি আমরা আইন, জাতির প্রতিযোগিতা এবং আইনের মতো সংগঠনের রূপ নিয়ে কথা বলি, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন এখন কি করা উচিত। শুধু 2000 বছর আগে রোমান সাম্রাজ্য কি করেছিল তাই নয়, বরং এখন কি করা উচিত সেটাও। হ্যাঁ, বুঝতে পারছেন? কারণ সিস্টেম তো একটাই। সবকিছুই এক। দেখা যাচ্ছে প্রকৃতিতে, মানুষের মধ্যে, গ্যাংস্টারদের মধ্যে, রাষ্ট্রগুলোর মধ্যেও সবকিছুই এক। সবকিছুই এক, মূলনীতি একটাই, আর সবার কাজও একই রকম। তাই আপনি যদি এই নীতিগুলো জানেন, তাহলে এই নীতিগুলোর ভিত্তিতে আপনি কৌশল তৈরি করতে পারেন এবং ফলাফল পেতে পারেন।